গতকালকে থেকে আবারও পুরা মিডিয়াকে কাঁপাই দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের একটা সম্মত গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের একটা পডকাস্টে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের পর আমাদের দেশের গণমাধ্যমগুলো একের পর এক প্রতিবেদন ছাপিয়ে যাচ্ছে। তবে আজকে আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি, এই তথ্যটা হয়তো অনেকে আমরা এতদিন জানতাম না। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম মানব জমিন, সেখানে একটা প্রতিবেদন করা হয়েছে। আর এই প্রতিবেদন দেখে যে এই পোলাপাইন কি রাজনীতি করবে, আরে এদের মির্জা ফখরুলের সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক। মির্জা ফখরুল আমেরিকাও রওনা দিয়েছেন। তার আগে এই বৈঠকটি মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তার সঙ্গে। এখন দেখতে পাচ্ছি সরকার ফুটবল ম্যাচে বাধা নিয়ে নিন্দা জানিয়েছে। সরকারের কাজ নিন্দা জানানো কিনা, সরকারের কি করা উচিত, সেগুলো নিয়ে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। মির্জা ফখরুলের সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক। মির্জা ফখরুল আমেরিকাও রওনা দিয়েছেন। তার আগে এই বৈঠকটি মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তার সঙ্গে এই বৈঠক। মার্কিন দূতাবাস নিজেই বিবৃতি দিয়ে গতকাল জানিয়েছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে। সাবজেক্ট কি বলছে যে বোঝাপড়া, কিন্তু আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এগুলি হলো টেকনিক্যাল বক্তব্য, এর আড়ালে তাদের বার্তা আছে। নতুন মার্কিন প্রশাসন, এখন জো বাইডেন প্রেসিডেন্ট না, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়, তার দৃষ্টিভঙ্গি, তার কূটনীতি, তার সমস্ত কিছু আলাদা। বাংলাদেশের সাথে কি ধরনের সম্পর্ক থাকবে না থাকবে সম্ভবত সেটি তারা যাচাই বাছাই করছে। বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে একটি আগ্রহ ভারতের আছে, বিএনপির আছে, অনেকেরই আছে। মনে করা হচ্ছে যে একটা যদি নির্বাচন প্রলম্বিত হয় তাহলে অনেক সংকট বাড়তে থাকবে। এটা বারবার মির্জা ফখরুল বলেছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে প্রচারণার ঠিক ইলেকশনের কয়েকদিন আগে কিন্তু তিনি নিজের ভেরিফাইড যে তার যে নিজস্ব পোর্টাল, সেই পোর্টালে তিনি কিন্তু মন্তব্য করে গেছেন যে বাংলাদেশ এখন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, অর্থাৎ এখানে কোনো সরকার নেই, কিছু নেই, এরকম বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, যার জন্যই এই সংখ্যালঘুদের উপর হামলা টামলা হচ্ছে। তো তার মানে হচ্ছে এখানে একটা ধারাবাহিক সাংবিধানিক বা শাসনতান্ত্রিক কোনো শাসন নেই এই মুহূর্তে, অন্তর্বর্তী আছে। তো যেখানে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সম্পর্ক আছে, সুতরাং হয়তো আমি যেটা ধারণা করি যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকেও উদ্বুদ্ধ করেছে যে বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন হওয়া দরকার। ডক্টর ইউনূসকে ক্ষমতায় রেখে তারা স্বস্তি বোধ করছে না এবং তাদের কিছু বক্তব্য, কিছু আচরণ সেগুলো বলছেন। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এবার সীমান্তে বিজিবি আর বিএসএফ এর যে বৈঠক হবে তাতে বাংলাদেশের টোন থাকবে অন্যরকম। তার মানে যথেষ্ট তারা শক্তিশালী ভাবে কথা বলবে। তো এই বিষয়গুলো ভালো লাগছে না এবং চীনের সাথে সম্পর্ক বাড়ছে, পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়ছে। এমন প্রেক্ষাপটে ট্রেসি অ্যান জ্যাকবসন, অর্থাৎ ভারপ্রাপ্ত যে মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স, ট্রেসি অ্যান জ্যাকবসন বৈঠক করেছেন। বৃহস্পতিবার সকাল 10টায় মির্জা ফখরুলের গুলশানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আরো উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে শামা ওবায়েদ। এছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের দুজন রাজনৈতিক উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, তাদের নামটাও এখানে দেওয়া হয়নি। তো সব মিলে আমার ধারণা যে এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র বোঝার চেষ্টা করছে যে রাজনৈতিক দলগুলো কি চায়, মনোভাব বোঝার চেষ্টা করছে। সেই বক্তব্যগুলো তারা হয়তো তাদের নতুন প্রশাসনকে জানাবে। আবার নতুন যে মার্কিন পররাষ্ট্র প্রশাসন, তাদেরও বার্তা সেটাও হয়তো তারা পৌঁছে দেবে বিএনপির কাছে। সব মিলিয়ে এই বৈঠকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
দেশে দুটো জায়গায় অন্তত মেয়েদের ফুটবল ম্যাচে বাধা দেওয়া হয়েছে, হামলা হয়েছে, একটা জায়গায় মারামারি হয়েছে দিনাজপুরে। এটা নিয়ে কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি। এখন দেখতে পাচ্ছি সরকার ফুটবল ম্যাচে বাধা নিয়ে নিন্দা জানিয়েছে। সরকারের কাজ নিন্দা জানানো কিনা, সরকারের কি করা উচিত সেগুলো নিয়ে কথা বলতে চাই। আগে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে সম্প্রতি মেয়েদের দুটি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যারা বাধা দিয়েছে তাদের এই কর্মকাণ্ডে নিন্দা জানায় সরকার। বিবৃতিতে বলা হয়, নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশী নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এই ধরনের কোনো বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে তিনি বা তারা দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থার মধ্যে পড়বেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। তারপর সরকার আরো কি নারীদের ফুটবল খেলার জন্য আরো কি করেছেন এসব বলা হয়েছে। ডক্টর ইউনূস নারী অধিকারের পক্ষে, গ্রামীণ ব্যাংকের মালিকানায় নারীরা প্রায় সবাই, ফলে এক ধরনের এনডোর্সমেন্টের চেষ্টা যে সরকার খুবই নারী বান্ধব সরকার। আমি নীতিগতভাবে মনে করি এই সরকারে যারা আছেন তারা নারীদের অধিকারে বিশ্বাস করেন, এটা আমি বিশ্বাস করতে প্রস্তুত আছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন নারীর অধিকার লঙ্ঘিত হয়, নারীর উপরে আক্রমণ হয়, হামলা হয়, কোনো না কোনো ভাবে নারীদের উপরে ভয় ভীতি প্রদর্শন হয়, মানে এই সরকারের আমার অন্তত 3 জন অভিনেত্রী একটা গতকাল যুক্ত হয়েছে, তারা কোনো শোরুম বা দোকান উদ্বোধন করতে যেতে পারেননি সো-কল্ড তৌহিদি জনতার বাধার মুখে। আমার মনে পড়লো যখন নিন্দা জানিয়েছে, এবং আমি খুঁজে পেলামও, এর আগে যখন মাজার ভাঙা হচ্ছিল তখনও সাংস্কৃতিক ধর্মীয় স্থান ও সুফি মাজারে হামলা, সরকারের তীব্র নিন্দা, একই রকম তীব্র নিন্দা হয়েছিল এবং ব্যবস্থা নেবে বলা হয়েছিল। এটা তারিখ হচ্ছে 14 সেপ্টেম্বর 2024। তো 2024-এও তীব্র নিন্দা জানিয়ে এবং ব্যবস্থা নেওয়ার কথা বলেও মাজার ভাঙা, মাজারে হামলা বন্ধ করা যায়নি। শেষ পর্যন্ত এই হামলা হওয়া মাজারের সংখ্যা 80 ছাড়িয়ে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, নিন্দা করে কি লাভ? আর সরকারের কাজ কি নিন্দা করা? আমরা নিন্দা করতে পারি, আমার হাতে ক্ষমতা নেই। আমি যখনই যে আমি এই ভিডিও করছি, আমি আসলে নিন্দা জানাচ্ছি, আমি এটার বিরুদ্ধে আমার প্রতিবাদ জানাচ্ছি। আমি চেষ্টা করছি কিছুটা হলেও যদি সম্ভব হয় সরকারের উপর চাপ তৈরি করতে, বা আর কারো মানুষকে এটার সাথে এনগেজ করা, সো দ্যাট সরকারের চাপটা অনেক বেড়ে যায়, সরকার যাতে স্টেপ নিতে বাধ্য হয়। এগুলো আমরা করবো, কারণ আমার হাতে প্রশাসন নেই, আমার হাতে আইন প্রয়োগ করার ক্ষমতা নেই। কিন্তু একটা সরকারের হাতে সবকিছু আছে, আইন প্রয়োগ করার ক্ষমতা আছে, আইন আছে, এবং তাকে বিচারের হাতে তুলে দেওয়ার ক্ষমতা আছে। বিচার ব্যবস্থা বাংলাদেশের স্বাধীন, এখন আমরা অন্তত সেটা বিশ্বাস করি। তারপর বাকিটা বিচার বিভাগ দেখবে কি ব্যবস্থা নেওয়া যায়, বিচারিক কি ব্যবস্থা নেওয়া যায়। ফলে যে সরকারের হাতে এক্সিকিউটিভ পাওয়ার থাকার পর সে নিন্দা জানায়, সেই সরকার নিজেকেই আসলে সরকার হিসাবে স্বীকার করে না। আমরা স্বীকার করা দূরেই থাকুক। যেখানে যেখানে ভাঙা হয়েছে, আমি যে ফুটবল খেলা হয়েছে সেটা নিয়ে যখন রিপোর্ট হয়েছে, ডয়েচে ভেলে একটা রিপোর্ট পড়ে আমি শুনিয়েছি, যেখানে যিনি এই ব্যাপারে মূল ভূমিকা পালন করেছেন তিনি প্রকাশ্যে আবারও ডয়েচে ভেলের সাথে কথা বলেছেন যে যেখানেই হয় হোক, যেখানে খেলা হতে দেবেন না তারা। কে বলেছেন, কি বলেছেন, সব নাম সহ উনি নিজের নামে অন রেকর্ড এই কথাবার্তাগুলো বলেছেন। একইভাবে অন্যান্য জায়গায় যারা জড়িত আছেন, কেউ প্রকাশ্যে, কেউ তাদের সহযোগী হিসাবে আছেন, প্রত্যেকে কে কে জানেন। এমনকি ওই যে খেলা বন্ধ হলো, সেখানে একটা জায়গায় একজন ইউএনওর কথা আছে, যিনি বাধা যখন দিতে এসছেন তখন তাদেরকে মানববন্ধন করার প্রেসক্রিপশন দিয়েছেন, সো দ্যাট উনি দেখাতে পারেন যে যে প্রতিবাদ হচ্ছে, যেটার উপরে ভিত্তি করে তারা এটাকে বন্ধ করেছেন। সো এগুলো কোনো কিছু লুকোছাপার ব্যাপার না। আর যেগুলো প্রকাশ্যে আসবেও না, সেগুলো বের করার জন্য গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ আছে, তারা ত্বরিত ব্যবস্থা নেবেন এবং ব্যবস্থা নিয়ে ভিজিবল করতে হবে যে এই যে আমরা এই ব্যবস্থা করেছি এর জন্য। এই যে মাজার ভেঙেছিল এই মানুষগুলো, তার জন্য তাকে ধরে আমি এই জায়গায় এনেছি। একটা ক্ষেত্রেও কি আমরা দেখেছি নিন্দা প্রকাশ, দেখেছি কখনো কখনো উপদেষ্টারা বাগাড়ম্বর করছেন দেখেছি, আমরা দেখে নেব, আমরা এটা হতে দেব না। এগুলো করে আসলে দিনের শেষে কোনো লাভ নেই। এই সরকারকে ফান করে অনেকে এনজিও গ্রাম সরকার বলতো, এনজিও এবং গ্রামীণের গ্রাম, আবার কেউ কেউ সাথে গ্রামকে ফান করে যোগ করে দিয়েছে এটা চট্টগ্রামও। হোয়াট এভার, এনজিও মানসিকতা, এই যে থাকতে থাকতে যে এক ধরনের মোটিভেশন দিয়ে অ্যাডভোকেসি করা, নিন্দা করা, এগুলো মোটেও আসলে কাম্য না। একটা সরকার
প্রশাসক, আমি বহুদিন থেকে যখনই যত উল্টোপাল্টা ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় তখনই একটা কথা বারবার বলার চেষ্টা করি, সরকারের বুঝতে হবে এটা শাসন বিভাগ, এই সরকারের হাতে নানাভাবে আইন প্রয়োগ করার ক্ষমতা আছে, সেই ক্ষমতা সেটার বাহিনী আছে। সরকারকে জাস্ট লেজিটিমেটলি আইনটা প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে প্রয়োজনে। বল প্রয়োগ তখনই খারাপ যখন এটা অনৈতিকভাবে প্রয়োগ করা হয়। শেখ হাসিনা যেটা করতেন আমরা ঘৃণা করতাম। আমাদের পরিবারেও যদি ইললেজিটিমেটলি বল প্রয়োগ করে কেউ, আমার বাবা, বড় ভাই, যেই করুক না কেন, সেটাকে আমরা কেউ পছন্দ করি না। কিন্তু বল প্রয়োগ যদি একটা রাষ্ট্র বা যে কোনো পর্যায়ে লেজিটিমেটলি হয়, একটা সরকার যখন আইন ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেন, তখন ওটা স্পষ্ট হয় যে এটা সমাজে এই সরকার ন্যায় বিচার বা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইছে। যারা আইন ভাঙছে তারা সংখ্যায় যত বেশি হোক না কেন, সে যদি আইন ভাঙে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই কিছুদিন আগে কিছু পাহাড়ি স্টুডেন্টদের কর্মসূচিতে প্রকাশ্যে অন ক্যামেরা হামলা করা হয়েছিল, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখলাম? আমি আগের দিন বলেছি তাদের যে দাবি, সে দাবির সাথে আমি একমত নই, আদিবাসী শব্দটা নিয়ে আমারও আপত্তি আছে, কিন্তু তাদের একটা শান্তিপূর্ণ প্রতিবাদ এবং দাবি দাওয়া জানানোর জায়গায় যেভাবে স্টুডেন্ট ফর সভরেন্টি বা এরকম একটা নামের সংগঠন প্রকাশ্যে যেভাবে ওদের উপর হামলে পড়েছিল, কিছু করেছে সরকার? করেনি। এভাবে বহু ঘটনা ঘটে যখন আমরা দেখব সরকার আসলে ব্যবস্থা নিচ্ছে না, নিন্দা প্রকাশ করছে, নিন্দা জানাচ্ছে, সরকার আসলে নিজেকে একটা সুশীল সমাজে পরিণত করে। সরকার সুশীল সমাজ না। যে সরকার সুশীল সমাজে পরিণত হয়, সিভিল সোসাইটিতে পরিণত হয়, সে সরকার সরকার হিসেবে টিকতে পারে না। আসলে এটাকে আমরা নিন্দা জানাই, সরকারের এই নিন্দা জানানোকে নিন্দা জানাই। সরকার আসলে পদক্ষেপ নিয়ে জনগণের সামনে ভিজিবল করবে এই এই অপরাধ করেছে, এর জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি, একে গ্রেফতার করেছে, একে আইনের আওতায় এনেছি, আনবো, এই কথা বলার কোনো স্কোপ একটা সরকারের নেই, যার হাতে সব ক্ষমতা আছে। গতকালকে থেকে আবারও পুরা মিডিয়াকে কাঁপাই দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের একটা সম্মত গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের একটা পডকাস্টে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের পর আমাদের দেশের গণমাধ্যমগুলো একের পর এক প্রতিবেদন ছাপিয়ে যাচ্ছে। তবে আজকে আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি, এই তথ্যটা হয়তো অনেকে আমরা এতদিন জানতাম না। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম মানব জমিন, সেখানে একটা প্রতিবেদন করা হয়েছে। আর এই প্রতিবেদন দেখে যে এই পোলাপাইন কি রাজনীতি করবে, আরে এদের দ্বারা কি হবে নাকি, এরা ভবিষ্যতে গিয়ে কি করবে, বিএনপির সামনে টিকবে না, এরকম ধারণায় যারা আছেন, প্রথমত এরা সরকার ফালাই দিয়েছে, যদিও এটা নিয়ে নানান পারসেপশন আছে, কেউ বলছেন আমরা, কেউ বলছেন তারা। এর বাহিরে এখন যে কর্মটা চলছে তাদের রাজনৈতিক দল গঠন নিয়ে, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো, এদের চেয়ে কোনো অংশেই পোলাপাইন কম না। আসুন দেখি দৈনিক মানব জমিনের করা প্রতিবেদনটা কি তথ্য দিচ্ছে। দল গঠনের প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে ফেলেছে ছাত্র আন্দোলনের নেতারা। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষিত হতে পারে এই নতুন রাজনৈতিক দল। তো শুরুতে একটা আহ্বায়ক কমিটি গঠন করবে, পরবর্তীতে কাউন্সিলিংয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। তো প্রশ্ন হচ্ছে, আপনার এই যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী আন্দোলন, তারা যারা এই দলগুলা করছে, তারা কি ভাই নির্বাচনে গিয়ে বাকিদের সামনে টিকবে? এদের মধ্যে কি এমন কোনো ক্যারেক্টার আছে যে ধরেন লোকাল পর্যায়ে একজন বিএনপি অথবা জামাতের নেতাকে অথবা অন্যান্য আওয়ামী লীগের নেতাকে টেক্কা দিয়া সে মাঠ ক্ষমতায় যাওয়ার মতন? ছাত্ররা বিষয়টা জানে যে এটা এত সোজা না, এই জন্য তারা প্ল্যান বিতে কাজ করতেছে। তবে এই প্রক্রিয়া অনেকটা আমরা দেখেছি যে এর আগে আমাদের প্রধান দলগুলো করতো। তো কি করছে দেখেন, নতুন দল ঘোষণার আগে ছাত্ররা যোগাযোগ রক্ষা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও। বুঝেন নাই? আচ্ছা, উদ্দেশ্য কি? ওই সকল রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে এগুলো ছোটোখাটো দল বাট জনপ্রিয় ক্যারেক্টার আছে না, ছোটোখাটো দল যে একাই একজন দল, আবার হয়তো 2-4-10টা ভোট আছে, এরকম কিছু দল আছে, বা 200-100 ভোট আছে। জুনায়েদ আহমেদ সাকি ভাই খুবই ফেমাস একজন ব্যক্তিত্ব, ক্লিন ইমেজ সবার কাছে, হইতে পারে ওনার মতন যারা আছেন। তারপর ভিপি নুরের গণ অধিকার পরিষদের কয়েকটা পার্ট আছে, আরও ছোটোখাটো। তারপরে যে ব্যারিস্টার ফুয়াদের যে এবি পার্টি জামাত থেকে ভাঙা যায়, তারা একটা আলাদা দল করছে। তো এগুলা ব্যক্তি বিশেষ কিছু দল। আবার ধরেন আমাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ,
জাতীয় পার্টির একাংশের তিনি চেয়ারম্যান। সো এরকম কিন্তু অনেক ক্যারেক্টার আছে, আপনি খুঁজতে পাবেন। তারপর হচ্ছে মান্না ভাই, অনেকে আছেন। তো বলা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে যোগাযোগ করার, যে তাদেরকে নতুন দলে ভেড়ানো। এছাড়াও বিভিন্ন দলের নেতারাও নিজ থেকেও যোগাযোগ করছেন ছাত্রদের সঙ্গে। এইটা নেতাদের কমন চরিত্র, যারা বিভিন্ন দল থেকে ছাত্রদের সাথে যোগাযোগ করছে। কারণ কি, বড় দলগুলা তাদেরকে স্টেক হোল্ডার হিসাবে রাখলেও আসন টাসন দেয় না। আবার ধরেন খুব বেশি ভ্যালু টেলুও নাই, বাট হয়তো মিডিয়াতে তারা ফেমাস। এই সকল নেতারা লোকালি কিছু জনবল আছে, ভোট আছে। তো এরকম নেতা যারা আছেন, কেউ পজিটিভ মাইন্ডে, কেউ অথবা ভবিষ্যতে যে না এখানে ঢুকলে এমপি হওয়ার সুযোগ আছে, এই জোয়ারের মধ্যে ভোট টোট পামো, এরকম অনেক নেতাও ছাত্রদের সাথে যোগাযোগ করছেন। ছাত্রদের যোগাযোগ হচ্ছে আবার সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও, পলিটিক্যাল দলগুলোর বাইরে। তো আমরা দেখছি যে ছাত্ররা চাচ্ছে তারুণ্য নির্ভর দল গঠন করে সব মত এবং পথের মানুষকে ঠাঁই দিতে। নেতাদের দাবি, মধ্যপন্থার এই নতুন রাজনৈতিক দলটি হবে গণমানুষের দল। জবাবদিহিতা নিশ্চিত করা হবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত। আর দল ঘোষণাকে সামনে রেখে পর্যায়ক্রমে পদত্যাগের আমরা কথা শুনছি আসিফ নাহিদদের। যদিও গতকালকে নাহিদ বলছে যে তিনি পদত্যাগ করবেন, এমন কথা কোথাও বলেননি। যদিও আমার দেশ পত্রিকার মাহমুদুর সাহেব তিনি এই নিউজটা করেছেন, তার পত্রিকা আসছে যে তাদের কাছে সোর্স মারফত খবর আছে। তো নাহিদ বলছিল যে সেই সোর্সটার খবরটা দিলে ভালো হইতো। তো যদি কখনো পদত্যাগ করি রাজনীতি করার জন্য আমি নিজেই জানাবো, বাট রাইট নাও এমন কোনো আলোচনা নাহিদ করে নাই বা বলে নাই, আবার আসিফও বলে নাই। এখানে আবার একটু কি বলা যায়, ঝোল পাকাইছে আর কি, যে আসলে মানুষ কোনটা ট্রাস্ট করবে, আমার দেশ পত্রিকা নাকি আসলে নাহিদের কথা। সো যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, ওনার বক্তব্য এটাই মনে হয়েছে। তো যাই হোক, আপনার এখন আমরা যেটা বুঝতে পারছি যে ছাত্রদের এই দলের মধ্যে আরও গুরুত্বপূর্ণ তথ্য এই মানব জমিনের জায়গা থেকে আসছে যে আপনার নাহিদকে সামনে রেখাই এই দলটা আত্মপ্রকাশ করবে। তো নাহিদকে সামনে রেখা মানে, যেহেতু এই বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফার ঘোষক ছিলেন নাহিদ ইসলাম, লিড করছেন নাহিদ ইসলাম, বাকিরও ছিল, বাট নাহিদ তৎকালীন সময় যথেষ্ট ফেমাস ছিল এই আন্দোলনের সময়। সো নাহিদকে সামনে রেখে দল ঘোষণা হতে পারে, আর এরপর বাকিরা থাকতে পারে। তার মানে নাহিদ প্রধানমন্ত্রী হইতে পারে। যদি ছাত্রদের রাজনৈতিক দল হয়, হয়তো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী এরকম কোনো একটা সিস্টেমে নাহিদ সামনে আসবে। আর যেহেতু উপদেষ্টা পদে ছিল, একটা ফেস ভ্যালু তো ক্রিয়েট হয়ে গেছে, সরকার চালানোর এক ধরনের একটা অভিজ্ঞতা তার হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এটা হইতেও পারে। সার্জিস হয়তো যুগ্ম সাধারণ সম্পাদক থাকবে, দলের গুরুত্বপূর্ণ একটা পোস্ট এটা, অথবা আহ্বায়ক পদে থাকবে, আরও বিভিন্ন পদে থাকতে পারে, মানে আগামী যে রাজনৈতিক দলটা আসবে। এরপর মাস্টারমাইন্ড মাহফুজ আসবে, আসিফ আসবে। এগুলা তথ্যপাত্র থেকে গণমাধ্যমগুলো প্রতিবেদন করছে যে সর্বশেষ পদত্যাগ করবে মাস্টারমাইন্ড মাহফুজ অক্টোবরের শেষের দিকে, মানব জমিনের রিপোর্ট বলছে। আর মাঝামাঝি সময় আসিফ। তো যদিও এটা নিয়ে আসিফের বক্তব্য আমরা এখনো শুনি নাই, নাহিদ বইলা দিছে যে এরকম কোনো কথা নাই, কিন্তু মানব জমিন বলছে যে আপনার এমনটা তাদের কাছে তথ্য আছে, বা আমার দেশ পত্রিকাতেও আছে। তো আপনার নিজেদের নতুন দলে পরিচিত একজন রাজনৈতিক মুখকে নিয়ে আসতে চাচ্ছেন ছাত্র আন্দোলনের নেতারা, আর সেই লক্ষ্যে যোগাযোগ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। হালকা নিছেন, তারেক রহমান কিন্তু বলছে যে এটা লম্বা খেলা যাবে নির্বাচনটা, এখন আমার কাছে এরকমই মনে হচ্ছে। আর ডক্টর ইউনূসের একটা আশীর্বাদ তো আছেই বিভিন্নভাবে, তিনিও চাচ্ছেন তরুণরা বাংলাদেশকে নেতৃত্ব দেখ, তারুণ্য নির্ভর একটা জাতি তিনি দেখতে চান। ইভেন এই আন্দোলনটাতে জীবন দিছে ছাত্ররা। সো এটার যে অর্জনগুলা, এটাকে রক্ষা করতে হলে ছাত্রদেরই থাকতে হবে। ওনার এই ধরনের কথাবার্তা যেটা ফিনান্সিয়াল টাইমসকে দিয়েছেন, একটা ক্লিয়ার মেসেজ ক্রিয়েট করে যে তিনি ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছেন। এখন আসলে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে বিএনপির জন্য বা জামায়াতের জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে পলিটিক্যাল একটা মুভমেন্ট, শক্তিশালী একটা নির্বাচন আমরা হয়তো এবার দেখতে পাবো। ত্রিমুখী লড়াই, আর যদি আওয়ামী লীগ আসে চতুর্মুখী লড়াই। আর বাকি যারা আছেন ওইরকম এখানে হাইপ ক্যারেক্টার না। আর
ভিপি নূর, আমার মনে হয় না যে ভিপি নূর এখানে আসবেন বা তাকে বড় পদ দিয়ে আনা হবে। ছাত্রদের ব্যাপারে আমি দেখছি নূরের বেলায় ওরকম একটা রেসপেক্টেবল অবস্থান ছাত্রদের মধ্যে নাই। তা আসলে কী ঘটতে যাচ্ছে সেটা সময়ের সাথে বলা যাবে। বাট আমি মনে করি রাজনৈতিক দল বাংলাদেশে ছাত্রদের গঠন করা উচিত। জনগণ যদি ভোট দেয় ছেলেদের এথিক্স দেখা, দেন অবশ্যই তারা রাষ্ট্র ক্ষমতা ডিজার্ভ করে। দেখা যাক কী হয়। ভালো থাকবে। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।